আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কিছু কোম্পানি কিভাবে সবসময় গ্রাহকদের মন জয় করে নেয় আর অন্যরা ঠিক পারে না? এর পেছনে রহস্যটা কিন্তু প্রায়ই একটা বিশেষ দর্শনের মধ্যে লুকিয়ে থাকে, আর সেটার নাম হলো সার্বিক মান ব্যবস্থাপনা বা TQM। তো চলুন আজ আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমকে ভিত্তি করে এই শক্তিশালী ধারণাটাকেই সহজভাবে বুঝে নিই। আমাদের আজকের আলোচনাকে আমরা কয়েকটা ধাপে সাজিয়েছি। প্রথমে আমরা বুঝব মান বা কোয়ালিটি বলতে আসলে কি বোঝায়। এরপর আমরা TQM দর্শনের গভীরে যাব আর দেখব এটা কেন এতটা জরুরি। তারপর জানব এটা চালু করতে গেলে কি কি চ্যালেঞ্জ আসতে পারে, আর সবশেষে এর পেছনের মূল চিন্তাবিদদের সাথে পরিচিত হব। তো চলুন শুরু করা যাক একদম মূল প্রশ্নটা দিয়ে। যখন আমরা কোয়ালিটি বা মান শব্দটা ব্যবহার করি, এর আসল অর্থটা আসলে কি? শব্দটা শুনতে খুব সহজ মনে হলেও ব্যবসার জগতে এর মানে কিন্তু শুধু একটা ভালো পণ্য নয়। এর ধারণাটা আসলে অনেক গভীর, যা একটা জিনিসের ডিজাইন থেকে শুরু করে সেটা ব্যবহারের অভিজ্ঞতা, এমনকি বিক্রির পরের সেবা পর্যন্ত সবকিছুকে ছুঁয়ে যায়। দেখুন, আন্তর্জাতিক মান যেমন ISO 9000 অনুযায়ী কোয়ালিটি মানে হল গ্রাহকের প্রত্যাশা পূরণ করা, বা আরও ভালো হয় যদি সেই প্রত্যাশাকেও ছাড়িয়ে যাওয়া যায়। মানে ব্যাপারটা শুধু গ্রাহক যা চাইছেন তা দেওয়া নয়, বরং তাদের এমন চাহিদা পূরণ করা যা হয়তো তারা নিজেরাও স্পষ্টভাবে বলতে পারেননি। আর এখান থেকেই বোঝা যায় যে মান কিন্তু একটা একক জিনিস নয়, এর অনেকগুলো মাত্রা আছে। ধরুন একটা স্মার্টফোনের কথা, এর মান কি শুধু পারফরমেন্স দিয়ে বিচার হবে? না, এর ডিজাইনটা কতটা সুন্দর, ব্যাটারি কতক্ষণ চলে, এমনকি যে কোম্পানিটা এটা বানিয়েছে তাদের সুনাম কেমন, এই সব কিছু মিলিয়ে কিন্তু এর আসল কোয়ালিটিটা তৈরি হয়। মানের এই যে বহুমাত্রিক ধারণা, ঠিক একে ভিত্তি করেই একটা সম্পূর্ণ ম্যানেজমেন্ট দর্শন গড়ে উঠেছে, আর সেটাই হলো TQM বা সার্বিক মান ব্যবস্থাপনা। এখানে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। TQM কোনো 6 মাস বা 1 বছরের প্রজেক্ট নয়, যার একটা শুরু বা শেষ আছে। না, এটা একটা সামগ্রিক দর্শন, একটা প্রাতিষ্ঠানিক সংস্কৃতি, যা ম্যানেজমেন্ট থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ের কর্মী পর্যন্ত সবার মধ্যে ছড়িয়ে পড়ে। তো এই দর্শনের ভিত্তিটা কি? TQM মূলত 4টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, একটা দীর্ঘমেয়াদী কৌশল। দ্বিতীয়ত, গ্রাহককে সবকিছুর কেন্দ্রে রাখা। তৃতীয়ত, প্রতিষ্ঠানের প্রত্যেকটা কর্মীকে ক্ষমতায়ন করা। আর চতুর্থত, অনুমানের বদলে ডেটা আর তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা দেখাচ্ছে TQM চালু করতে গেলে একটা প্রতিষ্ঠানের সংস্কৃতিতে কি অসম্ভব পরিবর্তন আনতে হয়। ব্যাপারটা হলো ভুল খুঁজে বের করা থেকে সরে এসে ভুল যাতে না হয় সেই ব্যবস্থা করা। আর কোয়ালিটির দায়িত্বটা শুধু একটা কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের উপর না রেখে সেটাকে পুরো প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্বে পরিণত করা। আচ্ছা, এত সব তত্ত্বকথা তো শুনলাম, কিন্তু বাস্তবে একটা কোম্পানি কেন এত বড় একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে? এর আসল ফলাফলগুলো কি? চলুন সেটাই দেখি। এর সুবিধাগুলো খুবই স্পষ্ট। যখন ভুল আর অপচয় কমে আসে, স্বাভাবিকভাবেই উৎপাদনের খরচও কমে। আবার গ্রাহকরা যখন কনসিস্টেন্টলি ভালো মানের পণ্য বা সেবা পান, তখন তাদের আনুগত্য বাড়ে, বিক্রিও বাড়ে। আর এই সব কিছু মিলেই একটা প্রতিষ্ঠানকে বাজারে আরও শক্তিশালী, স্থিতিশীল আর লাভজনক করে তোলে। তবে হ্যাঁ, এত বড় একটা মৌলিক পরিবর্তন আনা কিন্তু কখনোই সহজ নয়, আর অনেক প্রতিষ্ঠানই TQM গ্রহণ করতে গিয়ে বেশ কিছু বড় বাধার মুখে পড়ে। দেখুন, অনেকগুলো সম্ভাব্য বাধা আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় যে কারণে এটা প্রায় ব্যর্থ হয় সেটা হলো শীর্ষ নেতৃত্বের দিক থেকে সত্যিকারের এবং দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির অভাব। কারণ একদম ওপর থেকে যদি পূর্ণ সমর্থন না থাকে, তাহলে নিচের স্তরের যে কোনো ভালো উদ্যোগে একটা সময় পর তার গতি হারিয়ে ফেলে। আলোচনায় একেবারে শেষ পর্যায়ে চলুন আমরা সেই সব কিংবদন্তি চিন্তাবিদদের সাথে একটু পরিচিত হই, যাদের ধারণার উপর ভিত্তি করেই আজকের এই কোয়ালিটি ম্যানেজমেন্টের পুরো জগৎটাই দাঁড়িয়ে আছে। এডওয়ার্ডস ডেমিং তিনি শিখিয়েছিলেন যে কোয়ালিটি বাড়ালে খরচ বাড়ে না, বরং কমে, আর উৎপাদনশীলতাও বাড়ে। তার দেওয়া বিখ্যাত 14টি পয়েন্টই ছিল জাপানের যুদ্ধ পরবর্তী অবিশ্বাস্য সাফল্যের মূল নীল নকশা। এরপর আসেন জোসেফ জুরান। তার মূল কথা ছিল, কোয়ালিটি কোনো আকস্মিক ঘটনা নয়। অসাধারণ ফলাফল পেতে হলে কোয়ালিটিকে পরিকল্পনার মাধ্যমে সব স্তরে সক্রিয়ভাবে ম্যানেজ করতে হয়, আর এই দায়িত্বটা নিতে হয় মূলত শীর্ষ নেতৃত্বকেই। ফিলিপ ক্রসবি একটা বৈপ্লবিক ধারণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কোয়ালিটি অর্জন করতে কোনো খরচ নেই, এটা ফ্রি। আসল খরচটা হয় তখন যখন কোয়ালিটির অভাবে কোনো কাজ ভুল হয়, আর সেই ভুলটা শোধরাতে হয়। মানে ভুল প্রতিরোধের খরচটা সবসময় ভুল শোধরানোর খরচের চেয়ে অনেক কম। আর সবশেষে
কাওরু ইশিকাওয়া। তিনি পরিচিত তার ফিশবোন ডায়াগ্রামের মতো কিছু অত্যন্ত কার্যকর টুলস তৈরি করার জন্য, যা দিয়ে সমস্যার মূল কারণ খুঁজে বের করা যায়। তিনি আবার কোয়ালিটি সার্কেলের ধারণা জনপ্রিয় করেন, যেখানে কর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে নিজেরাই তাদের কর্মক্ষেত্রের সমস্যা চিহ্নিত করে এবং তার সমাধান বের করে। আমাদের আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবনার জন্য রেখে যাই। টিকিউএমের যে অসাধারণ নীতিগুলোর কথা আমরা জানলাম, সেটা গ্রাহককে কেন্দ্রে রাখাই হোক বা অবিরাম উন্নতি কিংবা সকল কর্মীর অংশগ্রহণ, কোন একটা ধারণা একটি প্রতিষ্ঠানের কাজের পদ্ধতিকে একেবারে আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে মনে হয়?